রেকর্ড হচ্ছে। গত ক্লাসে আমরা কোথা থেকে শেষ করেছিলাম কেউ বলতে পারবেন? যে কেউ? আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? ক্লাস 8 নম্বর ক্লাসের ডেফিনেশন অফ পারসুয়েসিভ লেটার কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন পেজটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, ওকে। তো গত ক্লাসে আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেখান থেকে আমি একটু আপনাদেরকে রিভিউটা নিতে চাই, দেখি আমরা কে একটু পড়াশোনা করেছি কিনা বা কারো কোনোটা আছে কিনা নলেজে, দেখি আমরা একটু। গত ক্লাস আমরা কি আলোচনা করেছিলাম? যে কেউ কমেন্টে লিখতে পারেন অথবা নিজেই নিজের এখানে মুখে বলতে পারেন। কি পড়িয়েছিলাম আসলে? মেইনলি অ্যাডজাস্টমেন্ট ডেটাটা বেশি ছিল আলোচনার বিষয়। জি। তাহলে অন্য অন্য কেউ এই অ্যাডজাস্টমেন্ট লেটারটা আসলে কি? হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? বলুন, একজন বলুন। কেউই বলতে পারবেন না? আচ্ছা, দেখি আমরা। আরিফ বিল্লাহ ভাই, একটু বলেন তো, হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? এক সেন্টেন্স, হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? স্যার, বাংলায় বলতে পারবো। বলেন, আপনি বাংলায় বললে ইংরেজিতে এক লাইন লিখতে পারবেন, সমস্যা নেই, আমি সেটা ইংরেজি করে দিব, সমস্যা নেই। জি স্যার, অ্যাডজাস্টমেন্ট লেটার হয় স্যার বিভিন্ন কাস্টমারের কমপ্লেনের ভিত্তিতে আর কি। কাস্টমার যদি কোনো বিষয়ে কমপ্লেন করে, ওই বিষয়টা আমরা অ্যাডজাস্ট করার জন্য স্যার অ্যাডজাস্টমেন্ট লেটারটা করি স্যার, তৈরি ওকে, করি। দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার মিনস রিসলিউশন অফ কাস্টমার কমপ্লেন্ট। ওকে, কাস্টমারের যে কমপ্লেন আছে সেটার রিসলিউশন করার জন্য বা সলিউশন করার জন্য যে চিঠিটা লেখা হয় ইন রেসপন্স অফ কাস্টমার complaint. Adjustment letter means the letter which is right in response of customer complaint. আমরা একটু লিখতে পারি কি, বাবলু জি ভাই, স্যার। পারি কিনা? আচ্ছা, আমরা আরো কিছু পড়িয়েছিলাম এখান থেকে, যেমন আমরা আলোচনা করেছিলাম। স্যার, আপনি কমিউনিকেশন চ্যানেল গুলো পড়াইছিলেন, ভার্বাল নন ভার্বালের হুম যে হুম হুম। চ্যানেল গুলো, ওরাল, রিটেন, হ্যাঁ ইলেকট্রনিক। হ্যাঁ, এখান থেকে আমি পড়িয়েছিলাম। আমরা ভিজুয়াল কমিউনিকেশন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আমরা কিন্তু আপনাদেরকে ভিজুয়াল কমিউনিকেশন পড়িয়েছিলাম। ভিজুয়াল, হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন? এই যে ভিজুয়াল কমিউনিকেশন, জেনারেল কমিউনিকেশন আর ভিজুয়াল কমিউনিকেশনের মূল পার্থক্যটা কি? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল কমিউনিকেশন অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন? ভিজুয়াল কমিউনিকেশন এবং জেনারেল কমিউনিকেশনের পার্থক্য কি? ইন ভিজুয়াল কমিউনিকেশন উই ইউজ গ্রাফ, চার্ট, লাইভ টেলিকাস্ট। ওয়ান সেন্টেন্স, ইন ভিজুয়াল কমিউনিকেশন উই ইউজ লাইভ টেলিকাস্ট। জেনারেল কমিউনিকেশনে আমরা লাইভ টেলিকাস্ট ইউজ করি না। এইভাবে শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আপনারা রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে
আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি বা আলোচনা করতেছি, আলোচনা বোধগম্য হচ্ছে কিনা। দেখেন, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সুয়েসিভ লেটার। এই শব্দটা পার্সুয়েসিভ লেটার, পার্সুয়েসিভ কমিউনিকেশন, এইটা কেমন, এই জিনিসটা কেমন, আসলে কি পার্সুয়েসিভ স্যার কথাটা অর্থ স্যার পেজ আপনাকে আমরা নাম্বারটা বলতে। স্যার পেজ নাম্বারটা একটু কত একটু বলবেন, আমি একটু লেট করে ঢুকছি স্যার। আচ্ছা, আমি বলতেছি স্যার, একটু একটা মিনিট। এটার পেজ নাম্বার হচ্ছে 55। পার্সুয়েসিভ লেটার হচ্ছে নিজের প্রোডাক্ট সম্পর্কে কাউকে বোঝানো যে আমার তার মানে প্রোডাক্টে যে এই কোনো সুবিধা আছে। ঘটনা, যে কোনো, হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা হচ্ছে নিজের নিজের জিনিসটাকে অন্যকে কনভাইন্স করা। কনভিন্স করা, জি। ও, খানিকটা ওই যে বাংলায় আমরা বলি না, প্রেম করার মতো। এটা কিন্তু অনেকটা প্রেম করার মতন, যে আপনাকে একজন সুন্দরী মহিষী আপনার পছন্দ হয়েছে, তাকে তো আপনার দিকে নিয়ে আসতে হবে। তো এই জন্য আপনি আপনার গুণগান করবেন, তার গুণগান করবেন, প্রশংসা করবেন, তার দিকে ফলো আপ করবেন, করে তারপরে নিজের দিকে নিয়ে আসবেন, তাই না? ঠিক এই পার্সুয়েসিভ লেটার বা পার্সুয়েসিভ কমিউনিকেশন যেটা, এইটাও একদম তাই। যে আপনার প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে গুণগান করবেন, তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখবেন, তার বিভিন্ন সহযোগিতা, আর্থিক সহযোগিতা, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন, করে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তিকে কনভিন্স করে আপনার বিজনেসে অন্তর্ভুক্ত করবেন। ঠিক আরেকটা সিচুয়েশনে হতে পারে যে একটা সিভিয়ার কমপ্লেন এসেছে, আপনার প্রতিষ্ঠানে যে এমপ্লয়িরা কাজ করতেছে, যে কোনো একজন কাস্টমার আপনার ফ্রন্ট ডেস্কের অফিসার বা বিবিডি অফিসার, ক্রেডিট অফিসার সম্পর্কে ম্যানেজার কাছে সিভিয়ার একটা কমপ্লেন দিয়েছে। তখন আপনি ওই কমপ্লেন রিসলিউশনের জন্য আপনি ওই কাস্টমারকে কনভাইন্স করেন। এই যে কনভাইন্স করাটা, এই কনভাইন্স করাটা যেটা আমরা যদি লেটার লিখে করি তাহলে সেটাকে আমরা পার্সুয়েসিভ লেটার বলবো। আমরা যদি ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করি তাহলে আমরা সেটাকে বলবো পার্সুয়েসিভ কমিউনিকেশন। ধারণাটা কি ক্লিয়ার হয়েছে সবার সাথে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে পার্সুয়েসিভ লেটার আমি যেটা বললাম, যে অন্যকে সবসময়ের জন্য অনুকূলে আনতে হবে, অন্যকে সবসময়ের জন্য কনভাইন্স করতে হবে। তো কনভাইন্স করতে হলে আমাকে কি থাকতে হবে? আমি যখন একজন মানুষকে কনভাইন্স করব, তখন কি আমি তাকে বলবো, এ ভাই এটা না? একজন বলছেন সাউন্ড নয়, সবাই তো শুনতে পাচ্ছে আশা করি। আপনি একটু সাউন্ডার টেস্ট করবেন, অথবা আবার একটু লগ ইন করবেন। তো আমরা তখন কি, আমাদের কি লাগবে? আমি কি এই আপনি এটা করেন ওটা করেন, নাকি আমি এরকম বলবো, ভাই এটা করলে ভালো হয়, চলেন এটা আলোচনা করি, এইভাবে করি? ঠিক এই কণ্ঠটা আমাকে এরকম রাখতে হবে না? আমার কণ্ঠস্বরটা পোলাইট হতে হবে, তার সম্পর্কে তার প্রাইজ প্রশংসা করতে হবে, নিজের প্রোডাক্টের গুণগুণ তুলে ধরতে হবে। এই যে ধাপগুলো এখানে কিন্তু আমাকে বলেছে, হাউ উড ইউ ব্যালেন্স দ্য থ্রি কাইন্ডস অফ আপিল ইন রাইটিং এ পারসুয়েসিভ লেটার। এইখানে এই যে থ্রি কাইন্ডস অফ আপিল, মানে কি কি জিনিসটা আপনাকে রাখতে হবে। এরপরে আপনাকে ঠিক এই লেটারে আসতে পারে, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ পারসুয়েসিভ লেটার, অথবা আসতে পারে হাউ ইউ রাইট এ পারসুয়েসিভ লেটার, বা হোয়াট ডাজ ইউ কনসিডার হোয়েন ইউ রাইট এ পারসুয়েসিভ লেটার। লেটার কিন্তু এই কথাগুলো কিন্তু এই থ্রি লাইন, এই থ্রি লাইনটাই হবে। একটা হচ্ছে থ্রি কাইন্ডস অফ আপিল, আপিলটা কিরকম হবে? একটা হচ্ছে প্যাথোস, ইমোশনাল, ইমোশনাল ব্ল্যাকমেইল করা যেটা। আরেকটা আছে লজিক, রেশনাল, মানে লজিক্যালি যুক্তি দিয়ে বোঝানো। আর একটা এথক্স, এথিক্যাল, মানে নৈতিকতার জায়গা থেকে, যখন আইনেও হচ্ছে না, যখন লজিক যুক্তি দিয়েও হচ্ছে না, তখন ওই এথিক, নৈতিকভাবে। সর্বশেষ যখন এই যে আমরা টাকা আদায় কাস্টমারের কাছে যাই প্রথমে, তখন তাকে বিভিন্ন রকম সিচুয়েশন বুঝায় বুঝায় টাকা নেওয়ার চেষ্টা করি। না হলে আমরা তখন তাকে বলি যে না ভাই, আপনি টাকা না দিলে আপনার এই জেল হবে, জরিমানা হবে, এই হবে তাই হবে। তাতেও যদি সে কনভাইন্স না হয়, তখন আমরা কিন্তু এথিক্যালি বলি, আপনি নৈতিকভাবে বলেন তো ভাই,
যে আপনি যে টাকাটা নিছেন এটা আপনার দেওয়া উচিত না, আপনি কেন দিচ্ছেন না, আপনি ওই মিথ্যা কথা বলতেছেন। এই যে বিষয়গুলো নেওয়া, এই তিন ধরনের আপিলের কথা এখানে বলা হয়েছে। ইমোশনাল আপিলটা কি? প্রথম হচ্ছে তার দুর্বল জায়গা, বা যে সে যেখানে যে কথাগুলো বললে সে খুশি হয় সেই জায়গাতে ট্রিগার করা, সেই জায়গাতেই তাকে আঘাত করে নিয়ে আসা, বা তার সেই জায়গাগুলো বুঝে কথা বলা। সেখানে আমরা এই যে ইমোশনাল ট্রিগার ইউজ করতেছি। এরপরে এই ইমোশনাল কথা বলতে গেলে আগে নিজের স্টোরি টেলিং করতে হয়, যে আমার অমুক একটা ঘটনা ছিল, এই করছিলাম, ওই করছিলাম, এইভাবে করছিলাম, এইভাবে করে তার ইমোশনালটা নিয়ে আসা। এসে ইউজ স্টোরি টেলিং, ভিভিড ল্যাঙ্গুয়েজ ইউজ করা, পার্সোনাল অ্যানসার, মানে নিজের কথাগুলো বলা। এরপরে দেন আপিল করা। এরপর আছে রেশনাল, কি আছে লজিক দিয়ে বোঝানো, যে এইটার সাথে এইটা সাপোর্টেড, তাহলে এটা করতে হবে। বা আপনি যেমন ব্যাংকের, যদি আপনাকে ইসের কথা বলা হয়, যে ব্যাংকের স্টেটমেন্টের কথা বলে, যে একজন স্টেটমেন্ট নিতে আসছে একজন কাস্টমার, তো তার সেখানে ইমোশনাল, সে কাস্টমার নিজে আসে নাই, অন্য কাউকে পাঠিয়েছে। তো তখন কিন্তু আপনাকে এই লজিক্যাল জিনিসটাকে আপনাকে বলতে হবে, যে না, আপনার এই ব্যাংকের এই দেখেন আমাদের ডকুমেন্ট রাখতে হয়, এইখানে সাইন রাখতে হয়, তা আপনি যদি এই সাইনটা এনে দিতে পারেন তাহলে আপনাকে আমরা এই স্টেটমেন্টটা দিতে পারবো। এটা কিন্তু লজিক্যাল ব্যাখ্যা। লজিক্যাল হচ্ছে একটার সঙ্গে আরেকটা তুলনা করে ব্যাখ্যা করাটাই হচ্ছে লজিক্যাল জিনিস। ঠিক সেই কথাগুলো এখানে, যে প্রেজেন্ট লজিক্যাল আর্গুমেন্টস তুলে ধরতে হবে, ক্লিয়ার আউটলাইন করতে হবে বেনিফিটস গুলো নিজের প্রোডাক্টের, এরপরে যে আমাকে কথাগুলো বলতে হবে, অ্যান্টিসিপেট দ্য অ্যাড্রেস। আর এথিক্যাল কি? এথিক্যাল জিনিসটা হলো বিশ্বাসযোগ্যতা ভাবে ধর্মীয় জিনিস বা নৈতিকতা, সুশাসন, যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তাহলে আমার থ্রি লাইন্সটা কি? আপিলের যে থ্রি কাইন্ডস হবে, থ্রি কাইন্ডসটা কি? একটা হচ্ছে ইমোশনাল আপিল, রেশনাল আপিল এবং এথিক্যাল আপিল। তাহলে আমরা যদি ওয়ান সেন্টেন্সে চলে যাই, এটা তো ব্রড কোশ্চেন আলোচনা করলাম, যদি ওয়ান সেন্টেন্সে যাই, রাইট থ্রি কাইন্ডস অফ আপিল ইন রাইটিং পারসুয়েসিভ লেটার। বলুন, দেখে দেখে বলুন। হোয়াট? ইমোশনাল আপিলস, ওকে। রেশনাল আপিলস আর ইথিক্যাল আপিলস। হোয়াট আর দ্য টাইপস অফ আপিল ইন বিজনেস পারসুয়েসিভ লেটার? সেটাই। এটাই কি সেটাই বলতে হবে। হোয়াট আর দ্য টাইপস? থ্রি টাইপস। বলুন বলুন বলুন, থ্রি টাইপস, এটুকুই বলেন। থ্রি টাইপস বলুন, সবাই কথা বলুন। কি পাথোস, ইমোশনাল অ্যাপিল, আপনি এই লোগোস, ছোটটা বলা রেশনাল লাগবে অ্যাপিল। না, আপনি বড়টাই বলেন, ইমোশনাল, রেশনাল এবং এথিক্যাল, এইভাবেই বলেন। ইমোশনাল, রেশনাল অ্যান্ড ইথিক্যাল। ওকে। হোয়াট এই আর দ্য তিনটা। কন্ট্রাস্ট between emotional appeal and rational appeal? What are the contrast? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, আমি বাংলায় যদি বলি যে ইমোশনাল আপিল এবং রেশনাল আপিলের মধ্যে মিল এবং অমিল দেখান। ইমোশনাল আপিল এবং রেশনাল আপিলের মধ্যে মিল কি? বোথ মিল আর, দুইটাই দুইটাই আপিল। হ্যাঁ, বোথ আর ইউজ ইন রাইটিং পারসুসিভ লেটার অর মেসেজ। বোথ আর ইউজ ইন পারসুসিভ লেটার, রাইটিং অর মেসেজ। ক্লিয়ার? এখন পার্থক্যটা কি? দিস টু ইজ টু ডাইমেনশন, টু টাইপিক্যাল ডিফারেন্স। একটাতে কি হয়? ট্রিগার অন দ্য ইমোশন, and another is use logical arguments. Okay, in emotional appeals use emotional situation, or rational appeal use logical arguments. এই যে, এই দেখেন এইখানে তিন ধরনের কোশ্চেন কিন্তু আমি সুন্দর করে আলোচনা করে যাচ্ছি, আপনারা বুঝতে না পারলে
আপনাদের পার্টিসিপেন্ট বাড়াতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমাদের কিন্তু বারবার আমি বলতেছি, এই যে প্রশ্নগুলো ডি এবং ই, কম্পেয়ার কন্ট্রাস্ট এবং ওয়ান সেন্টেন্স কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু আলাদা ক্লাস তখন ওইভাবে গুরুত্ব সহকারে পাবেন না। সো এখানে আপনারা একটু অ্যাটেন্টিভ হবেন বেশি করে। এই এথিক্স নিয়ে আমি আগেও পড়িয়েছি, সেই একই কথাই এখানে। এথিক্সটা কি হতে হবে? পারসুয়েসিভ লেটারে এথিক্স কি? যে কোনো জায়গায় বিজনেস কমিউনিকেশনের যে কোনো পজিশনে, যে কোনো অবস্থানে যদি এথিক্স নিয়ে কথা আসে, সেখানে আপনাকে ওই 5টা পয়েন্ট একবারে সহজ। প্রথম হচ্ছে আপনাকে বিশ্বাসযোগ্যতা, ট্রুথফুলনেস, অনেস্টি হতে হবে। আপনার কণ্ঠস্বর নমনীয়, প্লয়েড অনুযায়ী রাখতে হবে, ভদ্র সহকারে কথা বলতে হবে। প্রফেশনাল যে টোন বা সেটা ইউজ করতে হবে, প্রফেশনাল ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। দেন আপনার অন্যের যে কথাগুলো আছে সেই কথাগুলো ক্লিয়ারলি লিসেনিং বা শুনতে হবে, অ্যাটেন্টিভলি শুনতে হবে। এরপরে তার কথার দাম দিতে হবে, মূল্যায়ন করতে হবে, এমপাথি করতে হবে। দেন আপনাকে রেসপন্স করতে হবে। ফুল ডিসক্লোজার করা যাবে, করতে হবে, মিস ইন্টারপ্রিটেশন করা যাবে না। এই কথাগুলো কিন্তু প্রত্যেক এথিক্সে, বিজনেস কমিউনিকেশনের যত জায়গায় এথিক্স নিয়ে কথা হবে, এই কয়েকটা পয়েন্ট কিন্তু কমন থাকবে। স্যার, এই কোশ্চেনটা মানেটা কি দাঁড়ায়? স্টেট দ্য এথিক্স ইন পারসুয়েশন। মানে আপনি কনভাইন্স করার জন্য নৈতিকভাবে কিভাবে নৈতিকতা অবলম্বন করবেন। আপনি তাকে পারসুয়েসিভ করতেছেন, আপনি আপনাকে কনভাইন্স করবেন, হ্যাঁ। এই কনভাইন্সে আপনি নৈতিকতা কি অবলম্বন করবেন, কি নৈতিকতা থাকবে আপনার এখানে? আপনি কি শুধু আমাকে পারসুয়েসিভ করতে যেই একবার আষাঢ়ি গল্প বলবেন? আষাঢ়ি গল্প বলতে বোঝেন অবাস্তব, অকল্পনীয় বিষয়, সেই বিষয়গুলো তো বলবেন না। সেই কথাই আমাকে এখানে বলা হচ্ছে যে এথিক্স মানে কনভাইন্স করার জন্য যে নৈতিকতার ক্ষেত্র আছে সেটা ব্যাখ্যা করো। সেখানে আমরা গিয়ে যে বলেছি অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, সততা এবং বিশ্বস্ততার সাথে করতে হবে। রেসপেক্ট অফ দ্য অটোনমি, স্বৈরতন্ত্র মানে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনি শুধু বুঝাই গেলেন, আমাকে বুঝাই গেলেন, আপনারই যেমন আপনাদের শুধু আমি বলেই গেলাম, পড়াই গেলাম, আপনাদের থেকে রেসপন্স নিলাম না, এইটা হবে না। এই অটোনমি মানে কিন্তু আবার স্বৈরতন্ত্র না। প্রত্যেকের কথাকে মর্যাদা দেওয়া। ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসক্লোজার, স্বচ্ছতার সাথে এবং ফুল ডিসক্লোজার থাকতে হবে। রেসপেক্ট দ্য ডাইভার্সিটি অফ ইনক্লুসিভিটি, মানে কোনো কিছু যোগ বিয়োগ করার দরকার হলে, কোনো জায়গায় ডাইভার্স করার দরকার হলে সেটাকে আপনাকে সম্মান করতে হবে। যে আপনি একটা কনভেন্সের সূত্র বলেছেন, সেখানে অন্য আর একজন বললো না এটা করলে ভালো হয়, এখন বিবেচনায় আসলে দেখা যাচ্ছে যে না, ওটা এর সঙ্গে করলে, অ্যাডিশনাল অ্যাড করলে আরো ভালো হয়, সেক্ষেত্রে আপনাকে তার এই কথার উপরে সম্মান জানাতে হবে। এমপ্যাথি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অন্যের প্রতি সহানুভূতি এবং তাকে ক্ষমতায়ন করতে হবে। মানে তার তার যে কথাবার্তা আছে সেগুলোকেও মূল্যায়ন করতে হবে। কনসেন্ট অ্যান্ড প্রাইভেসি, এই জিনিসটাকে গোপনে রাখতে হবে। এই যে আপনার দুইজনের সাথে ম্যানেজারের টেবিলে যেগুলো আলোচনা হচ্ছে, মনে করেন একজন অফিসার নিয়ে, সেটা অবশ্যই গোপন রাখতে হবে। ফেয়ারনেস অ্যান্ড ইকুইটি, সৎ মানে হচ্ছে আপনার স্বচ্ছতা থাকতে হবে এবং কারোর প্রতি পার্শিয়ালিটি করা যাবে না, ইকুইটি সমানতা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, লাস্ট ওয়ান আছে অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি। এটা তো গুড কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন, এথিক্স কমিউনিকেশন, কোড অফ এথিক্স, এখানে এই 8 নম্বরের এই কথাটা, এটা তো সব জায়গায়ই থাকে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব কর্তব্যতে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দায়িত্ব কর্তব্যতে আপনি মূল্যায়ন পান না কিন্তু। এগুলো পড়ার দরকার নাই। এই যে দেখেন, এই যে কথাটা আসছে 12 নম্বর কোশ্চেনটা, হোয়াট আর দ্য জেনারেল রুলস অফ পারসুয়েসিভ লেটার। আপনি যখন পারসুয়েসিভ লেটারটা লিখবেন বা আপনি পারসুয়েসিভ মেসেজটা দিবেন, তখন আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন বা আপনার প্ল্যানটা কেমন হবে? হোয়াট আর দ্য প্ল্যান, বা রাইট এ জেনারিক প্ল্যান ফর রাইটিং এ পারসুয়েসিভ মেসেজ, পারসুয়েসিভ লেটার, পারসুয়েসিভ কমিউনিকেশন। ওই যে আমি প্রথম কোশ্চেন যখন পড়েছিলাম যে আপনার টোন ভালো থাকতে হবে, অন্যকে বুঝতে হবে, তার কথার মর্যাদা দিতে হবে, আপনার নিজের প্রশংসা করতে হবে, সেই কথাগুলো দেখেন তো এখানে বলেছে কিনা।
এই যে এস্টাবলিশ, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। নো ইওর অডিয়েন্স, আমরা সবাই তো কেওআইসি পড়েছি নাকি? কেওআইসি তো ব্যাংকিং এর ক্ষেত্রে সবাই খুব ভালো করে জানি। কেওআইসি, জি স্যার। কেওআইসি মানে কি? নো Know your ইওর customer. কাস্টমার। আর এখানে হচ্ছে KYA, তার মানে কি? অডিয়েন্স Know কারা? your নো আমার, ইওর। হ্যাঁ, নো ইওর অডিয়েন্স। এইটা যদি আপনার শর্ট কোশ্চেন আসে, অ্যাব্রিভিয়েশন আপনি লিখতে পারবেন না? KYA মানে কি? নো ইওর অডিয়েন্স। এই নো ইওর অডিয়েন্সটা কি আসলে কি? পারসুয়েসিভ লেটারের ক্ষেত্রে কি, আপনি যার উদ্দেশ্যে কথা বলতেছেন বা যাকে নিয়ে আপনি আলোচনা করতেছেন, যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন, তার ইমোশনাল, তার সিম্প্যাথি, তার জায়গাটা যদি আপনি বুঝতে না পারেন, সলিউশন দিতে পারবেন? এরপরে আপনি যে কথাগুলো বলতেছেন সেই জায়গার বিশ্বাসযোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, ক্রেডিবিলিটি। ওই যে আমরা আহ, আপিলের ক্ষেত্রে তিন আপ বলেছিলাম না? প্রথম হচ্ছে ইমোশনাল ট্রিগার করেছিলাম না? তো এইটা করতে হলে, ল অ্যান্ড প্র্যাকটিসের ক্লাস তো শেষ হয়ে গেছে, ওটা 10টা থেকে 11টা ছিল। এস্টাবলিশ ক্রেডিবিলিটি, সেই কথাটা এখানে বলা আছে। এখন এই যে 3 নম্বর কথাটা বলা হচ্ছে, ইউজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ, কি বুঝতেছেন আপনার এটার মধ্যে? সবসময়ের জন্য যে ভাষাগত বিষয়টা আপনাকে অবশ্যই সংক্ষেপে বলতে হবে। আপনি এখন, আপনাকে বলা হয়েছে ইমোশনাল ট্রিগার দিতে, তাই বলে যে আপনি তা এমন একটা গল্প জুড়ে দিলেন যে গল্প আর শেষই হতে হচ্ছে না। সেই গল্প, ম্যানেজার রুমে একজন কাস্টমার কমপ্লেন নিয়ে গেল, আপনি এমন গল্প জুড়ে দিলেন যে কাস্টমার বিরক্ত হয়ে চলে গেল। এমন করা যাবে না, আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাইম নিয়ে সুন্দর করে ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ করতে হবে। এখানে এক্সপিরিয়েন্স বড় একটা জিনিস কাজ করে। এরপরে আপনি যে ভাই বলেছিলেন যে আমার প্রোডাক্ট সম্পর্কে জানাবো, তো অবশ্যই এই যে হাইলাইটস দ্য বেনিফিট। আপনি যখন একটা, আমার মনে করেন ব্যাংকে 2026 সালের জন্য ডিপোজিট হান্টিং এর জন্য আমি একটা মিলিনিয়ার প্রোডাক্ট দিলাম, ডিপিএস বা এফডিআর এর একটা মিলিনিয়ার প্রোডাক্ট দিলাম, যে 10 বছরে যদি বা 5 বছরে যদি কেউ এত টাকা করে জমা করে, তাহলে আমাকে ডাবল স্কিম পেমেন্ট বা মিলিনিয়ার 10 মিলিয়ন টাকা দিব, 1 মিলিয়ন দিব, হ্যাঁ। তো সেক্ষেত্রে এইটা করার জন্য আমার এলাকায় যে বড় বড় বিজনেস হাবগুলো আছে, আমি সেখানে যাব, তখন আমাকে কি হাইলাইট বেনিফিট করতে হবে। তো এই যে মিলিনিয়ার প্রোগ্রামটা আমি দিলাম, এখানে আমার হাইলাইট করব কি কি? আমি প্রথমে হচ্ছে আমি ডাবল বেনিফিট স্কিম বা মিলিনিয়ারে কথাটা আমরা লিখবো, অথবা আমি যদি ডাবল বেনিফিট হয় আমি লিখবো ডাবল বেনিফিটের অপশনটা লিখবো। তো এরপরে কত টাকা, এই টাকাটা যে অনলি, এটাকে আমরা কিন্তু অনলি কথাটা ওই জন্য ইউজ করি, অনলি 10,000 পার মান্থ, দেন ইউ মিলিনিয়ার ইন 10 ইয়ার। আমরা ঠিক কিন্তু এইভাবে বেনিফিটগুলো হাইলাইট করব। সেই কথাটা এখানে বলা হয়েছে হাইলাইট দ্য বেনিফিট। আপনি যখন যে বিষয় নিয়ে, পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আপনার যে বেনিফিটেড হবে, আপনার যে অডিয়েন্স আছে সে কিভাবে বেনিফিটেড হবে, সেটা কিন্তু আপনাকে হাইলাইট করতে হবে। আপিল দ্য ইমোশন অ্যান্ড লজিক, ওই 3 আপিলের দুইটা এখানে আমাকে বলা হয়েছে যে আপিলটা আমার, এই আপিলটা কখন হবে? যদি কাস্টমার তার ডিউ টাইমে ইন্টারেস্ট হওয়ার কথা ছিল 10,000 টাকা, আপনি দিয়েছেন 2,000 টাকা, সে আপনাকে কমপ্লেন করলে, এই কমপ্লেন রিসলিউশন করার জন্য আপনি তার কাছে পারসুয়েসিভ লেটার দিচ্ছেন, তখন আপনি তাকে ইমোশনাল বা লজিক্যালি আপনি তাকে আপিল করে জিনিসটা বোঝাবেন। ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি, যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্সটা কেমন, সেই জিনিসটা আপনাকে কথার ভাষায় বা মেসেজে ফুটিয়ে তুলতে হবে। লাস্ট অনে এই যে কাজগুলো আপনি করেছেন, এই সকল কাজগুলো আপনাকে অ্যাকশনে যেতে হবে, যে না, বাস্তবতায় এখন আমাকে লিখতে হবে। এখানে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নো ইওর অডিয়েন্স, অডিয়েন্সকে আপনাকে বুঝতে হবে, মেসেজ ক্লিয়ার হতে হবে, বেনিফিট হাইলাইটস করতে হবে, অ্যান্ড লাস্ট অন আপনাকে সেইগুলো কিন্তু লিখে দিতে হবে। তাহলে কি কি ভুল করতে পারবেন না আপনি?
একটা পার্সুয়েসিভ লেটার লিখতে গেলেন আপনি কি ভুল করতে পারবেন না? কাস্টমার আগে জানতে হবে, কাস্টমার সম্পর্কে এটা জানতেই হবে যে কোন লেভেলের কাস্টমার, সে কি হুম। চায় বা তার কি কি দরকার হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যে আসলে কিছু কাস্টমার আছে রকচটা, কিছু কাস্টমার আছে ধৈর্য সহকারে শোনে, কিছু কাস্টমার আছে হাই প্রোফাইল, আছে না? তো এই আমাকে কাস্টমার সম্পর্কে আগে জানতে হবে। আমাকে কিন্তু খুব বেশি তেলবাজ অথবা খুব বেশি আগ্রেসিভ হওয়া যাবে না, খুব বেশি পুশি আর অ্যাগ্রেসিভ। আপনি আসলেই তাকে এই এটা না এটা না, আপনি এটা করেছেন ওটা করেছেন, আবার আরে ভাই আপনি এটা করেন তো, জানতো এটা হয়ে যাবে, এরকম খুব বেশি তেলবাজ এবং খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। ওখানে আমরা এমপ্যাথি দেখার কথা বলেছি, সিম্প্যাথি না, কিন্তু এমপ্যাথি। আমরা এখানেও সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ল্যাক এমপ্যাথি হওয়া যাবে না। এই যে কাউন্টার এগ্রিমেন্টস, এই যে মানে অন্যের কথাকে কখনো, এই যে রেসপেক্ট, আমরা এলিমেন্টস এর ক্ষেত্রে পড়েছিলাম রেসপেক্ট টু আদার্স আর্গুমেন্টস, এই যে এখানে সেটা বলেছে ইগনোরিং কাউন্টার আর্গুমেন্টস। আপনার একটা জিনিস, কাউন্টার আর্গুমেন্ট কি, একটা জিনিস যখন ব্যাখ্যা করবেন, যেখানে যে কোনো জিনিস সংবাদ সম্মেলন বা অনেক কিছু হলে, ম্যাস কমিউনিকেশন হলে, তাদের কথা বলতে দিলে সেখান থেকে বিভিন্ন ইস্যু চলে আসে, বিভিন্ন কথাগুলো আপনাকে আঘাত করেও হয়তো অনেক সময় বলা হয়ে যায়। সেইগুলো নজরে নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি সলিউশন করতে পারবেন না। কারণ যখন যে কোনো একটা আলোচনা হয়, সালিশ বৈঠক হোক যেটাই হোক, দেখবেন সেখানে কিছু কথা আসে যে কথাগুলো আসলে নিষ্প্রয়োজন। তা কাউন্টার আর্গুমেন্টস গুলো আমাকে ইগনোর করে যেতে হবে। যদি কেমন, এখানে অনেক সময় ছোট ছোট সাউন্ড আসতেছে, সব কিছু আসছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যদি আমি এখানে ধরে পড়াতে যাই বা প্রত্যেকটা সাউন্ড নিয়ে, আপনাদের সাউন্ড নিয়ে যদি আমি কথা বলতে যাই, তখন কিন্তু ওইটা আর আমার পড়ানো হবে না। কিছু কিছু আমাকেও অ্যাভয়েড করতে হবে। ল্যাক অফ ক্রেডিবিলিটি হওয়া যাবে না, কোনোভাবেই বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু করা যাবে না। অফেন্সিভ ইউজ অফ ইমোশন, ইনএফেক্টিভ ইউজ অফ ইমোশন, ইমোশনের কোনো খারাপ জিনিসটাকে মানে অফলপ্রসূতা ব্যবহার করা যাবে না। এরকম আরো অনেকগুলো এখানে দেওয়া আছে, আপনারা এই 5টা পড়লেই হবে, কারণ বেশি বড় কিন্তু কোশ্চেন করা যাবে না। আচ্ছা, পার্সুসিভ লেটার, এতক্ষণ তো আমি কি ভুল করা যাবে না, পার্সুসিভ লেটার কি, পার্সুসিভ লেটার কিভাবে লিখবেন, পার্সুসিভ লেটারে কি অন্তর্ভুক্ত থাকবে, এখন আপনাদের থেকে আমি একটু এর গুরুত্বটা, বাংলাই বলেন আমরা যারা আছি, একটা একটা করে পয়েন্ট একটু বলবো, না দেখেই বলবো, যা যে যেটা বুঝেছি সে সেটাই উপস্থাপন করব। বলেন গুরুত্বটা কি, পার্সুসিভ লেটার গুরুত্ব কি? কেউই বলতে পারবেন না? স্যার, ক্রিয়েট অপরচুনিটি। থ্যাংক ইউ, আপনি সাহস করেছেন, এজন্য আবার ডাবল থ্যাংক ইউ। অন্য কেউ? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্যই তো পার্সুয়েসিভ লেটারটা আসলে গুরুত্বপূর্ণ। অ্যাচিভ দ্য এন্টারপ্রাইজ গোল। অর্গানাইজেশন গোল হতে পারে। ওকে, দেন প্রাতিষ্ঠানিক সুনাম রক্ষার্থে পার্সুয়েসিভ লেটার ইম্পর্টেন্ট। মেনটেইন গুডউইল, এন্টারপ্রাইজ গুডউইল। ওকে, আর কেউ, আর কেউ, আর কেউ? আমি কিন্তু এখনো ওই পেজেই যাই না স্ক্রিনে, তারপরও দেখি। মারুফ ভাই বলেন, কিছু একটু বলেন, হাফিজুর ভাই, ফারজানা। ইনক্রিজিং প্রোডাক্ট অফ সেল বা ইনহ্যান্সিং প্রোডাক্ট অফ সেল। শুধু সেল বললে হবে, প্রোডাক্ট বলার দরকার নেই, আমরা তো সেল প্রোডাক্টই করব। ওকে, আর কেউ?
পার্সোনাল লেটারটা মূলত হচ্ছে একজন মানুষকে প্ররোচিত করে বা তাকে চমৎকারভাবে বুঝিয়ে কোনো তথ্য বা উপাত্ত বিশ্লেষণ করে তাকে এই বিষয়টা বোঝানো, বা ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং বিষয়টা বোঝানো, বা প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে প্রোডাক্টের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এই পার্সোনাল লেটারের ইম্পর্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। হুম। তাহলে এখন এই যে দেখেন, আপনাদের একটু পার্টিসিপেন্টই তো আশা করি, সেটুকু যদি আমাকে না দেন তাহলে এরপরে কি আমরা ভিডিও অন করে দিয়ে সবাই ক্লাস করব? দেখেন, এই যে আপনারা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই এখানে অনেকগুলোই আছে। এই যে ইনফ্লুয়েন্স, অপিনিয়ন, অন্যের যে মতামত আছে সেই মতামতকে আমরা কি প্রভাবিত করি না? আমার পণ্য সম্পর্কে আমরা যে পারসিউসিভ করি, কনভাইন্স করে নিয়ে আসি না? তা আমার সম্পর্কে আপনার, মনে করেন এখানে আপনারা 11 জন আছেন। এখন আর একটা আছে ডিমান্ড ক্রিয়েট করা যায়, ডিমান্ড ক্রিয়েট হ্যাঁ, ডিমান্ড ক্রিয়েট পারসেসিভ করা যায়, লেটারে প্রোডাক্ট ডিমান্ড ডিমান্ড ক্রিয়েট ক্রিয়েট করা করা যায়। যদি আমি ব্যাংকিং এর ক্ষেত্রটা দিয়ে যদি বলি, বা আজকের ক্লাসের এই জায়গাটা দিয়ে যদি বলি, এখানে আপনারা আছেন আমি বাদে 11 জন। এখন এই 11 জনেরই সব আমার কথা সব বুঝবে তা না, আবার এই 11 জনই সব যে আমার কথা বুঝতেছে না এমনও নয়। তো সেক্ষেত্রে আমি যদি এখানে মিউট হয়ে যাই, আমার সম্পর্কে কেউ যদি একটা কথা, নেগেটিভ কথা বললো, এখন আমার পক্ষে যারা ক্লাস বুঝতেছে তারা এই বিষয়টাকে পার্সুসিভ করার জন্য আহ, কথা বলবে না তখন, যে না স্যার এই ক্লাসটা এইভাবে নেই, ভালো নেয়, অনেকে এই করে, তুমি আসলে বুঝতে পারতেছো না, একটু ভালো করে দেখো। এটা আমরা বলি না? তো সেইটা তো কি, তার মানে উনার যে অপিনিয়নটা ওইটা কিন্তু আমি ইনফ্লুয়েন্স করে ফেলতেছি। বা ঠিক ব্যাংকিং এর ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমাদের এখানে প্রতিযোগী আছি আমরা, 64টা ব্যাংক ছিল, আনলাকিলি 5টা ব্যাংক একত্রিত হয়ে আমরা এখন 61টা ব্যাংকে আছি। তো এই 61টা ব্যাংকের ভিতরে আপনার প্রোডাক্টটার মতন তো অনেক অনেক প্রোডাক্ট আছে, আপনার চেয়েও ভালো ভালো প্রোডাক্ট আছে। তো সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমি কাস্টমারের ওপিনিয়নটাকে, ধারণাটাকে চেঞ্জ না করলে আমার ডিমান্ড ক্রিয়েট হবে? আমার প্রোডাক্ট কি সেল হবে? আমার ক্রেডিট কার্ড, আমার ডিপিএস, এফডিআর, এসএনডি অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভার প্লাস অ্যাকাউন্ট, এই যে বিভিন্ন পার্সোনাল লোন, এগুলো তো সব আমার প্রোডাক্ট। এই যে আহ, আছে না বিভিন্ন আরো লোনগুলো, তো নাম আছে, বিভিন্ন নাম, এগুলো তো সব আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাকে বিক্রি করতে গেলে অবশ্যই তো আমাকে আপনার ওপিনিয়নকে ইনফ্লুয়েন্স করতে হবে। এরপরে আছে আমার হচ্ছে ওয়াইড অ্যাপ্লিকেশন। এই পার্সিসিভ আপনি যখন আপনাদের মাঝে যদি আমি এই যে টাইম স্মার্ট পাবলিকেশনস এইটার সম্পর্কে যদি একটা পজিটিভ ধারণা আপনাদেরকে দিতে পারি, তো এইটার একটা বিরাট ক্ষেত্র তৈরি হবে। কারণ ইন দ্য ওয়েতে আপনারা যখন আশেপাশে আপনার কেউ জিজ্ঞেস করবে, আপনার মাথায় তো তখন এটাই আসবে যে না আমি ওখান থেকে ভালো একটা কিছু পাইছিলাম, তুমি ওখানে যাও। এই যে একটা ওয়াইড অ্যাপ্লিকেশন, এই পার্সুসিভ মেসেজটা দেওয়ার পরে কনভাইন্স করতে পারলে আপনার একটা ক্ষেত্র তৈরি হবে। আপনি একটা বিস্তৃত ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। সাপোর্ট, অ্যাডভোকেসি অ্যান্ড সেলস, যে ভাইটা আমাকে বলেছিলেন যে সেলস ইনক্রিজ করার জন্য, তার কথাটা এখানে আমার আসছে। এই যে আরেকজন বলেছিলেন গুডউইলের কথা, ঠিক 4 নাম্বার যেটা আছে ইনহ্যান্স অ্যাওয়ারনেস, ঠিক এইটাই হচ্ছে গুডউইলের উল্টা ভাবে বলা হয়েছে। কারণ এখানে বলা হয়েছে কি, ইনহ্যান্স অ্যাওয়ারনেস, আপনার প্রোডাক্ট, আপনার প্রতিষ্ঠান, আপনার সার্ভিস সম্পর্কে আপনি কিন্তু এই পার্সুসিভ লেটার মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন, যেটা আপনার গুডউইল রক্ষা করতেছে। কনসিডার দ্য রিডার পার্সপেক্টিভস, যে পড়তেছে বা যে জানতেছে, এই যে আপনাদের যে অবস্থানটা, আপনাদের যে কিছু সময়, আমি এই যে ক্লাসটা তো আমার 11টায় ছিল, আমি তো জাস্ট 5 মিনিট আগে ঢুকেই 11টায় শুরু করে দিতে পারি। এখন আমি 11টায় শুরু করি না কেন? এই ক্ষেত্রে কি পার্সুয়েসিভটা করি? বলেন, আপনারা একটু বলেন, 11টায় আমি শুরু করি না কেন? কি মনে হয় আপনাদের কাছে? যে আমি কি টাইমলি অ্যাটেন্টিভ বা টাইমলি ক্লাসে ঢুকি না, নাকি আমি কোনো একটা পজিটিভ ওয়েতে লেট করি, না কোনো একটা কি করি? কি মনে হয় আপনাদের কাছে? সবার জন্য অপেক্ষা করেন, সবাই একটু যে আসুক, আমি লোকজন বাড়ুক। কিন্তু একটু অপেক্ষা করি, যে সবাই 11টায় তো কারো কাজে ব্যস্ততায় বা 2-1 মিনিট থাকলো, কারণ আমাকে যখন আলোচনা করতে হবে, একটা আলোচনা যে একদম ছুটে গেল, কোনো না কোনো, তাই কারণে কি এই নয় যে 11টায় ক্লাস আমি 11টা 15 পর্যন্ত অপেক্ষা করতে পারবো। আমি 5, 8 বা 10 মিনিট অপেক্ষা, সর্বোচ্চ 10 মিনিট, সেটাও হয়নি। এরপরেও কিন্তু
অনেকে এটা নিয়েই কমপ্লেন দিবে, স্যার 11টায় ক্লাস, 11টায় 10-এ আসে, ক্লাস করে না, ঠিকঠাক টাইম দিয়ে মানে না। কিন্তু এই নেগেটিভ পজিটিভ আছে, তাই এখানেই আমাকে রিডার্স যারা আছে, যা অডিয়েন্স যারা আছে, তাদের কিন্তু বুঝতে হবে অ্যাচিভ দ্য অবজেক্টিভস। আমাদের এই ক্লাসের লাস্ট অবজেক্টিভটা কি, আলটিমেট অবজেক্টিভটা কি আমাদের এই ক্লাসের? পাস এই করা বিষয় স্যার। সম্পর্কে জানা পরীক্ষা এবং পাশ পাঠ করা। করা। সেই অবজেক্টিভ যদি আমি না করতে পারি, তাহলে আমাদের পারসুয়েসিভ লেটারেরও সেই একটাই জিনিস অবজেক্টিভ, যে কনভাইন্স দ্য কাস্টমার। পারসুয়েসিভ লেটারের আলটিমেটলি অবজেক্টিভ হচ্ছে পারসুয়েসিভ দ্য কাস্টমার, বা পারসুয়েসিভ দ্য অডিয়েন্স, বা পারসুয়েসিভ দ্য রিডার্স, রিসলভ দ্য কনফ্লিক্ট। হাউ ক্যান উই রিসলভ দ্য কনফ্লিক্ট? আমরা যে সমস্যা, প্রবলেম বা কমপ্লেন, এটা রিসলিউশন করার জন্য কি করতে পারি? রাইট এ পারসুয়েসিভ লেটার। আমরা পারসুয়েসিভ লেটার লিখতে পারি। আচ্ছা, আপনাদের একটা মেসেজ দিই আমি, সেটা হচ্ছে আগামীকাল আমার অফিসিয়াল একটা ট্রেনিং আছে, যে কারণে আগামীকালের ক্লাসটা আমি নিতে পারবো না। হ্যাঁ, আগামীকালকের ক্লাসটা পোস্টপোন থাকবে। পরবর্তীতে শিডিউল সোজা অনুযায়ী আমরা ক্লাসটা কভার করে নিব। এইখানে আমরা এই দেখেন, এই যে একটা কথা বলেছিলাম, হোয়াট আর দ্য জেনারেল রুলস অফ পারসুয়েসিভ মেসেজ, এইখানে 7টা পয়েন্ট বলেছিলাম। এখন আপনাকে বলা হচ্ছে যে পারসুয়েসিভ লেটারের চরিত্রটা কি, ওখানে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকে, হোয়াট আর দ্য এলিমেন্টস ইনক্লুডস। এখন আপনারা একটু বলতে পারবেন? এই যে এখানে বলছে, এই কোশ্চেনটা অনেকবার আসছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স, সাইলেন্স বা কোয়ালিটি ফিচার্স অফ এ গুড পারসুয়েসিভ লেটার? একটা পারসুয়েসিভ লেটার থাকতে হলে কি থাকতে হবে সেখানে? এতক্ষণ তো আপনারা সংজ্ঞা বুঝলেন, কি করতে হবে না, কি এলিমেন্টস থাকবে, অনেক কিছু গুরুত্বপূর্ণ অনেক কিছু বলছেন। এখন আসলে একটা পারসুয়েসিভ লেটার হতে গেলে সেখানে কি কি থাকতে হবে? শুধু এইটা না, যে কোনো জায়গাতে যে কোনো লেটার, যে কোনো লেটার রাইট করতে হলে সেখানে আপনাকে এই জিনিসটা থাকতে হবে। এই যে কথাগুলো বলা হয়েছে, শুধু পারসুয়েসিভ লেটার না, আপনার যে কোনো লেটারের যদি সাইলেন্ট প্রেসার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো মেসেজের ক্ষেত্রে আপনার কিন্তু এই গুণাবলীগুলোই থাকতে হবে। এটা কিন্তু কমন। একটা হচ্ছে কনসাইজনেস অ্যান্ড রেলিভেন্স, তার মানে হচ্ছে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হতে হবে। রেলিভেন্স হতে হবে। আপনার যে বিষয় আলোচনার ক্ষেত্র, আমার এই যে বিজনেস কমিউনিকেশন ক্লাস, অবশ্যই আমার যত আলোচনা যা কিছু, সেটা সংক্ষিপ্ত আকারে এবং এই বিজনেস কমিউনিকেশনের টপিকসের রিলেটেড আসতে হবে। শুধু আমি যে বর্তমান প্রেক্ষাপটে এটা ওটা এটা বলে গেলাম, সেটা আমাকে বললে হবে না। এরপর হচ্ছে রেলিভেন্ট মেসেজ। মেসেজটা অবশ্যই প্রাসঙ্গিকভাবে দিতে হবে। প্রাসঙ্গিক যে মেসেজগুলো আছে ওই সম্পর্কের সাথে, যখন আমরা যেমন, যদি আমার কাস্টমার কমপ্লেন হয় যে আপনার অমুক এমপ্লয়ি আমার সঙ্গে মিসবিহেভ করছে, এটার একটা কমপ্লেন আছে, তো এই কমপ্লেনের ক্ষেত্রে আপনি রিলেভেন্ট মেসেজটা কি দিবেন? মেসেজটা এরকম হতে পারে যে কাস্টমার হয়তো, উনি তখন হয়তো একটু অফ মাইন্ডে ছিল বা টেনশনে আছে, ভুলবশত আপনার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছে। এরকম যে প্রাসঙ্গিক যে কথাগুলো সেটা বলবেন। কমপ্লিটনেস, আপনার মেসেজটা, পারসুয়েসিভ মেসেজটা অবশ্যই অসম্পূর্ণ হওয়া চলবে না, সম্পূর্ণতা থাকতে হবে। যে এই জিনিসটার বেনিফিট এইটা, এটা করলে আপনি এটা পাবেন, বা এইটার ফলাফল এটা, আমরা এটার ব্যবস্থা এই নিয়েছি। যদি কাস্টমার কমপ্লেন হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে এই সিচুয়েশনটা আমরা মনিটরিং করেছি, তদন্ত করতেছি, অতদিনের ভিতরে ব্যবস্থা নিব। এই যে একটা কমপ্লিটনেস থাকতে হবে। এরপর আছে এই যে মেসেজটা আপনি দিচ্ছেন, পারসুয়েসিভ লেটারটা লিখতেছেন, আমরা এর আগেও একটা বলেছিলাম যে অবজেক্টিভ, অ্যাচিভ দ্য অবজেক্টিভটা, সেখানে আমার এই স্পেসিফিক অবজেক্টিভ থাকতে হবে।
আর প্রত্যেক যে যতগুলো কথা আমরা এখানে যাই বলছি, যাই করছি, সব কিন্তু আমাদের ভদ্রতার ভিতরে আমার প্রফেশনালিজমটা অবশ্যই মেনটেন করতে হবে। আর এটা তো আপনারা করে থাকেন, ইরর ফ্রি। যে কোনো একটা লেটার লেখেন, তখন একবার লেখা হয়ে গেলে অবশ্যই প্রুফ রিড করেন আপনারা, বা অন্য কাউকে দিয়েও দেখিয়ে নেন যে যে কথাগুলো বা শব্দ চয়নগুলো করেছি সেগুলো কেমন আছে। আর অন্যান্য কথাগুলো তো এখানে আছে, যে লজিক্যাল স্ট্রাকচার, আপনাকে যে লজিক্যালি আপেল আছে, আপেল করতে হবে, ইমোশনাল আপেল, পারসিস্টিভ বিভিন্ন শব্দগুলো আছে, সেই শব্দগুলো আপনাকে ইউজ করতে হবে। রেসপেক্টফুল টন থাকতে হবে, মানে যে চিঠির ভাষাটা যেন কোনোভাবেই অ্যাগ্রেসিভ বা কর্কশ না হয়। দেন ফাইনালি কল টু অ্যাকশন, এটা তো কমন পড়েছে। এই যে 10টা ফেসারের কথা আমরা বললাম, ক্যারেক্টারের কথা বললাম, কোয়ালিটির কথা বললাম, এটা কিন্তু সব লেটারেই থাকবে। হয়তো যদি ইনকোয়ারি লেটার হয় তখন এই পার্সুয়েসিভ ল্যাঙ্গুয়েজটা থাকবে না, বাট অন্য কথাগুলো কিন্তু সেম টু সেম থাকবে। এই লেটার, এখন যে বিভিন্ন লেটারগুলো আছে এগুলো আমি আর সিচুয়েশনটা জাস্ট বললে আমি বোঝাবো, কিন্তু পুরো লেটারটা এখন আমি দেখাচ্ছি না, আমি এখন সিচুয়েশনটা বুঝি। এই লেটারটা আমরা একটু দেখি। এতক্ষণ আমরা পার্সুয়েসিভ লেটার কি, ইম্পর্টেন্স কি, কিভাবে কি, এখন একটা সিচুয়েশন মনে করেন, একটা কেস স্টাডি আছে আপনার, এটা একটা কেস স্টাডিতে আসছে যে ঘটনাটা এরকম, দ্য ডিপোজিট পেনশন স্কিম অফ ইউর ব্যাংক। এখানে যে সরাসরি একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, আমরা একটু কেস স্টাডির জন্য আমরা এরকম বলবো, রিসেন্টলি ইউর ব্যাংক লঞ্চ এ প্রোগ্রাম ডিপোজিট পেনশন স্কিম ফর মিলেনিয়ার প্রোগ্রাম। দ্য বেনিফিট অফ দ্য ডিপোজিট প্রোগ্রাম ইজ per month deposit 10,000 and achieve millionaire in 10 years. Every 18 years old customer can avail the product. Every sales or immature person can avail this by his guardian income and avail 1% extra. Now you write a persuasive letter to your potential customer to convince to avail the product. ঠিক এরকম একটা সিচুয়েশন বলে আপনাকে একটা কনভিন্স লেটার লিখতে বলা হলো, তাহলে আপনি কি এখন কি লিখতে পারবেন না? আমি কিন্তু যে কেস স্টাডিতে কয়েকটা বেনিফিট বলে দিয়েছি, যে 10 ইয়ার্স, 10,000 মিলেনিয়াম, চেস যারা গ্রহণ করবে 18 বছরের নিচে তারা 1 পয়েন্ট এক্সট্রা পেমেন্ট পাবে। সেই কথাগুলো শুধু আপনি এখানে তুলে ধরবেন বডিতে। আর আমরা এই লেটারের ফরম্যাট তো আপনাকে আমি বলেছি, এই ফরম্যাটের আগে আমরা আলোচনা করেছি না, শুধু এই যে এই জায়গাতে একটু চেঞ্জ আছে আমার কথাগুলো। এই যে আমি যে কথাগুলো যেভাবে বলেছি, আপনার ওই বেনিফিটগুলো শুধু এখানে, যে ডিয়ার স্যার, আপনার ব্যাংকের পরিচয় দেবেন, যা ইউ আর অলসো নো দ্যাট XYZ ব্যাংক ইজ এ ওয়েল রিনিউড ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। নাও we offer a millionaire MDS product for your better service, better সার্ভিস রিলেটেড ইস্যু। এইভাবে আপনি দু একটা লাইন লেখার পরে বেনিফিট আপনি কি পাবেন না পাবেন দিয়ে লেটার শেষ করে দিবেন। চাইলে আপনাদের যে ডিপিএস এর যে শিট, এরকম একটা শিট দিতেও পারেন, নাও পারেন, ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু কেস স্টাডিতে আসতে পারে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডেও আসতে পারে। এটাতে একটা কেস বললাম। এখন এই কেস তো পার্সেসিভ লেটার অন্যভাবে হতে পারে। আর কিভাবে পার্সেসিভ লেটার হতে পারে? দেখেন এখানে একটা ঘটনা বলেছে, এটা কি বলেছে আপনারা একটু পড়েন তো দেখি, বুঝতে পারেন কেন।
এখানে একটা পার্সেসিভ লেটার বলতে, ওটা তো কাস্টমারকে লিখলেন, এটা হেড অফিসকে লিখতে বলেছে। দেখুন তো একটু পড়ে বুঝতে পারেন কিনা। তো এই চিঠিটা মূলত হচ্ছে এক ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে হেড অফিসকে হাই লেভেলকে একটা চিঠি দেওয়া হয়েছে যে ব্রাঞ্চ শিফটিং এর জন্য সুইটেবল পেলেছে। এইটাই হ্যাঁ, মূলত পার্সুসিভ করতে হবে। তার মানে এখানে বিজনেস আপনার পারপাস। হেড অফিসকে কনভিন্স করতে হবে যে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানের চেয়ে যেখানে বিজনেসটা শিফটিং করে যেতে চান সেখানে বিজনেসটা ভালো হবে। তাহলে অ্যাট এ গ্লান্সে আপনি তো ব্যাংকার, বিজনেসম্যান, আপনি বলতে পারবেন না যে ওইখানে কি কি সুবিধা পাবেন। সুবিধাগুলো কি, আমরা প্রশ্নে যাব না, আমরা জাস্ট নিজের থেকেই বলবো কি সুবিধা পাবো আমি ওখানে গেলে। মনে করেন আপনি রাস্তার এই পাশে আছেন, রাস্তার ওই পাশে বড় বাজার, বড় বড় মার্কেট, তা আপনি ওইখানে ব্রাঞ্চ নিয়ে গেলে কি পাবেন? বিজনেস হাব। তো মেইনলি হচ্ছে বিজনেস এক্সপানশন, বিজনেস ডিপোজিট, এক্সপানশন, পোটেনশিয়াল কাস্টমার এনক্রিজ। কমিউনিকেশন, গুড কমিউনিকেশন। এই তো জাস্ট এই কথাগুলো। ইজি টু মেকিং হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ডিপোজিট, হ্যাঁ, ডিপোজিটের হান্টিং ইজি হবে, কাস্টমার। ইট ইজি টু ক্রেডিট এই যে লোন দিতে পারবো বিজনেস হাউস অ্যাডভান্স। বা অন্যান্য ব্যাংকগুলো আছে, সেই কথাগুলোই ওই সব কিছু ঠিক রেখে আপনি এই বডিতে কথাগুলো লিখে দেবেন। এই সিচুয়েশনটা দেখেন, আপনার প্র্যাকটিক্যাল নলেজের বাইরে কি এখানে কিছু আছে? মুখস্থ বিদ্যা কিছু কি আছে? এই যে যতগুলো ক্লাস করলেন, কোনো মুখস্থ বিদ্যার কিছু আছে? ঠিক আরেকটাই দেখেন, এই কোশ্চেনটাও অনেকবার আসছে, এখানেও দেখেন কি বর্তমানে সব ব্যাংকে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা অ্যামাউন্ট দিছে না আপনাদেরকে, এসএমই লোন, যে ফ্রি ফাইন্যান্স, রিফাইন্যান্সিং এর আন্ডারে 7%, 8%-এ। বিভিন্ন প্রতিষ্ঠানকে এসএমই লোন দেওয়ার জন্য দিছে না? সেইখানে কিন্তু এই যে দেখেন, এই সিচুয়েশনটার একটা কথা বলা হয়েছে, এখানে আরেকটা স্পেসিফিক কাস্টমার বলে দেওয়া হয়েছে, এখানে একটা কাস্টমার সেগমেন্টের কথা বলে দেওয়া হয়েছে। কি বলেছে এখানে? আপনার এখানে নারী উদ্যোক্তা বা কোভিড সিচুয়েশনে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ব্যাংকের জন্য যে একটা সিচুয়েশন লোনের যে সুবিধাগুলো দিয়েছে সেটা নিয়ে একটা পার্সুয়েসিভ লেটার নেই স্পেসিফিক। এরপরে ওমেন দিয়ে একটা নারী উদ্যোক্তাদের নিয়ে একটা লেটার আছে। এইটা কিন্তু এইভাবে বিভিন্ন সিচুয়েশনের লেটারগুলো আমাদের কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই যে দেখেন এখানে একটা কি বলা হয়েছে, এটা কি বলেছে? লেটারে রাইট টু ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ব্যাংক ওপেন এ নিউ জোনাল অফিস টু বেনিফিট দ্য কাস্টমার। এই যে জোনাল অফিস যেটা আমাদের সরকারি ব্যাংকগুলোতে আছে, এখনো আমাদের সরকারি ব্যাংকগুলোতে কিন্তু খুলনা জোন, রাজশাহী জোন, বগুড়া জোন, সিলেট জোন, এভাবে জোনাল অফিস আছে না? বেসরকারি ব্যাংকে না থাকলেও সরকারি ব্যাংকগুলোতে যেটা আছেই। তো এই জোনাল নিয়ে আপনাকে কেন জোনাল সেট করলে কি করতে পারবেন? একটা জোনাল সেট করলে এমপ্লয় মুভমেন্টটা সহজ হবে, ডিপোজিট হান্টিং গুলো যে সেন্ট্রাল অথরাইজেশনের প্রয়োজন হয় সেগুলো সহজ হবে, লোন পাস হওয়াটা সহজ হবে, দেন আমাদের যে ডিসিশন মেকিংটা আরো দ্রুত হবে, কাস্টমার সার্ভিসটা ইনক্রিজমেন্ট করবে, এই কথাগুলোই আবারও সেই এই সব বডি ঠিক রেখে এখানে লিখতে হবে। এরকম বিভিন্ন লেটারের সিচুয়েশনগুলো আমাদের এইখানে আছে। আমরা আগামী ক্লাস যেহেতু হবে না, আপনারা এই লেটারের সিচুয়েশনগুলো আলোচনা করে দেখবেন। এরপরে শুধুমাত্র লেটারগুলোই আছে, বিভিন্ন লেটার এখানে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন লেটারগুলো আছে। আপনারা আমার এই আমি তো 24 পর্যন্ত হয়তো আলোচনা করলাম, এই 23 থেকে আপনারা শুরু করে 35 পর্যন্ত এখানে যে লেটারগুলো আছে সেইগুলো আপনারা একটু দেখবেন। এবং যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি কিন্তু 36 থেকেই শুরু করব, কিন্তু আপনাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই আমি সেখানে আলোচনা করব। একটু পড়া নেবেন আর একটু অ্যাটেন্টিভ হবেন আশা করি, কারণ আমাদেরও পরীক্ষাও কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। দেখতে দেখতে আমরা কিন্তু আজ পড়বো, কাল পড়বো,
বা এটা করব এটা করব করতে করতে আমরা কিন্তু সময় কিন্তু হেলিয়ে কাটিয়ে দিচ্ছি। আমরা এখানে যেহেতু বিজনেস কমিউনিকেশন কোনোভাবেই বাংলাতে লেখা যাবে না, ইংলিশে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমি বারবার বলেছি যে যখন ব্যাংকের অফিসে এখন তো 2:30টার পরে 4টা পর্যন্ত থাকেন, যাদের যেমন ব্যস্ততা আছে সেই ব্যস্ততার মাঝে একটু হলেও দেখে হাতে লেখার চেষ্টাটা করবেন। ওইখানে সামনে তো রাফ কাগজ থাকেই, সেখানে আপনি আপনার মন মতন আপনি যে ইউজ শব্দ ইউজ করেন, বিজনেস কমিউনিকেশন একটু লিখলেন, একটু পারসেসিভ লেটার লিখলেন, একটু ইনকোয়ারি লেটার লিখলেন, যা হোক ওখানে রাফে একটু গেজাগেজি করলেন, এই হাতের লেখাটা একটু কিন্তু আমাদেরকে অবশ্যই চালু রাখতে হবে। তা না হলে আমরা কিন্তু দেখা যাচ্ছে আমার মাথার ভিতরে সবই আছে, প্রশ্নও কমন, আমি উত্তর দিতে পারলাম না। সো এখানে যেমন 45 মার্কস পাওয়াটা খুব সহজ প্রাসঙ্গিক লিখে, তেমনি আবার 45 মার্কস কিন্তু নেওয়াটা একটু কষ্ট, কারণ সম্পূর্ণরূপে ইংলিশে লিখতে হয়। অনেকের অভ্যস্ততা একটু ভীতি কাজ করে, এখানে আসলে ভীতি কিছুই না, সব কিছু কম্পিউটারাইজ হতে হতে আমরা শুধু টাইপ করে লিখে হাতে লিখতে পারি না, তাই একটু পাস করার ঝামেলা হয়। তো এইখানে আমরা কিন্তু সবাই একটু কেয়ারফুল হব, বারবার আমি বলতেছি সবাই আমরা কেয়ারফুল হব। আমরা কিন্তু এই আলোচনা শুরু করবো এখান থেকে। হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস প্রপোজাল, এই বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা আগামী ফ্রাইডেতে আলোচনা করব। এর আগে যার যত আলোচনা আছে একটু দেখবেন দয়া করে, সবাই পার্টিসিপেট করবেন, সবারই হবে। আজকের আলোচনা নিয়ে এখন আপনাদের উন্মুক্ত স্যার আলোচনা। একটা কথা ছিল স্যার। স্যার অবশ্যই। বিষয়টা হচ্ছে আপনি তো যেভাবে পড়িয়ে যাচ্ছেন আমরা তো সেটাই ফলো আপ করার চেষ্টা করছি স্যার, কিন্তু এর মধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যদি একটু ফাইন্ড আউট করে দিতেন তাহলে আমরা ওগুলোর উপর একটু জোর দিতাম। আসলে সময় এটা কম, ব্যাংকিং অবশ্যই দিব কাজের চাপে। আপনি, আমি বারবার যেটা আমি অবশ্যই এটা দিব, দেখেন যদি একটা আমি মডিউল কিন্তু হয়ে গেছে, এ বি হয়ে গেছে, সি হুম চলতেছে, একটু স্যার যদি না, এ এখানে বি ব্রড কোশ্চেনটা হলেই তখন আমি ব্রড কোশ্চেনটা দিব। এখন তার ABC মডিউল অনুযায়ী কোশ্চেন হয় না, বুঝছেন? এখনকার যে কোশ্চেন প্যাটার্নটা আপনারা সবাই হয়তো অবগত আছেন, আমি তারপরে একটু যেহেতু প্রশ্ন উঠেছে আমি একটু দেখানোর চেষ্টা করি। অথবা যদি স্যার আপনি আপনার মতো একটা শর্ট সাজেশন করে হ্যাঁ, যদি সাজেশন আমাদের আমি আপনাকে দিব। আমি এই ওয়েবসাইটে দিয়ে দিলে এই আমরা রোজার ভিতরে দেখে নিলাম না, স্যার। এখন দিয়ে দিলে হবে কি, আমি যদি এখনই আপনাদেরকে সত্য কথা যেটা বলি, যদি আমি এখন আপনাদেরকে দিয়ে দিই সাজেশনটা, হ্যাঁ, তাহলে আপনারা দেখা যাচ্ছে ওই সাজেশনের ভিতরেই কিন্তু আটকাবদ্ধ হয়ে থাকবেন। সো আমি দেখেন, আমি আবারও আপনাদেরকে এনশিওর করি যে আমি যখন আলোচনা করতেছি তখন দেখেন আমি কিছু কিছু কোশ্চেন দাগ দিয়ে দিয়ে পড়তেছি। ওই দাগ দিয়ে দিয়ে পড়ার কারণটাই হচ্ছে ওইটাই একটা কিন্তু সাজেশন। আপনারা যারা অ্যাটেন্টিভ আছেন তারা কিন্তু এই সাজেশনের এই জায়গাটা পাচ্ছেন, কিন্তু যারা শুধুমাত্র পার্টিসিপেন্ট করতেছেন না, ক্লাসে জয়েন করে মিউট করে বসে থাকতেছেন বা অন্য কাজ করতেছেন, তারা কিন্তু এটা দেখছেন। স্ক্রিনে আমি কিন্তু প্রত্যেকটা রাখছি, আপনারা কিন্তু সামনে বই নিয়ে বসেছেন আমি আশা করি, এবং আমি যেগুলো মার্কিং করতেছি ওগুলো কিন্তু একটা সাজেশন। তারপরেও আমি সাজেশন দেবো। আর এখন হচ্ছে প্রশ্ন প্যাটার্ন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন ব্রড কোশ্চেন, নট একটা মডিউল। আগে কোশ্চেনগুলো এরকম ছিল যে ABC পড়লাম, ডি বাদ দিয়ে দিলাম, তাহলে ওই সি থেকে মডিউল মডিউল করে প্রশ্ন আসতো আমার ব্রড কোশ্চেন দিয়ে। এখন কিন্তু আমার এই যে ব্রড এখান থেকে 40 মার্কস থাকবে, তারপরে যে এখানে আসবে। তো আমার সাজেশনটা যখন এটা শেষ হয়ে যাবে, এটার জন্য আমি একটা যে সাজেশন রেডি করে আমি আপনাদেরকে পার্ট এর জন্য একটা সাজেশন দিয়ে দেবো। আর এখন আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় এই যে ডি এবং এই ব্রড কোশ্চেন আমি রেখে যাচ্ছি, কারণ এইটার জন্য আলাদা সাজেশন ওইভাবে কমন আসবে না, ভিতর থেকে আসবে, টপিক্স থেকে আসবে, তারপরেও আমরা দিব। এটা আলোচনা করে যাচ্ছি, এরপর আমার বি এবং সিটা আলোচনা করতে হবে। আমি প্রত্যেকটা যখন ব্রড কোশ্চেন পার্ট 1 হয়ে যাবে এর একটা সাজেশন আমি ওই ক্লাসেই দিয়ে দেবো। আর সবাই আরেকটু অ্যাটেন্টিভ থাকবেন যে আমি যেগুলো মার্ক করতেছি আপনি আপনার বইয়ে, একটা বই তো কিনেছেন সবাই, বইয়ে একটু দাগ দেবেন। এই যে এখানে আমি যখন আলোচনা করতেছি প্রত্যেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণতা থাকতেছে। জি। স্যার যে আগামীকাল ক্লাসটা হচ্ছে না এর মাঝখানে কি নিয়ে নেওয়া যায় কোনোভাবে ক্লাসটা আমি স্যার এটা কোনোদিন? মানে অন্য ক্লাসের শিডিউল তো আছে, আমি
সময় এবং সুযোগ, টাইম স্মার্টের লিঙ্কের সুযোগ এবং আমারই দিয়ে আমরা এটা কভার করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রয়োজনে আমরা হয়তো এই যে ক্লাসটা 45 মিনিটের ক্লাসটা, তখন আরো একটা যদি এক্সট্রা ক্লাস নিতে না পারি মাঝখানে, তাহলে আর একটু টাইম বাড়িয়ে আমরা ক্লাস নিব। যেমন আজকের ক্লাস তো আমি এমনি আসছি, হয়তো করে আমাদের 10-এ শেষ হয়ে গেছে, আমরা তো 45 শেষের কথা, আমরা 45 শেষ করিনি, আমরা 12টায় নিয়ে গেছি। আপনাদের সময় থাকলে এরকম আরেকটু লেন্দি করে করে শেষ করতে হবে আমাদের। আমরা যত আগে শেষ করতে পারবো, তারপরে আমরা রিভিউ ক্লাস নিতে পারবো, আলোচনা করতে পারবো। আপনাদের যত বেশি পার্টিসিপেন্ট, আপনারা যত বেশি ধৈর্যশীল হয়ে আলোচনায় থাকবেন, ইনশাল্লাহ আমিও ততক্ষণ আপনাদের সাথে আছি। আমি চেষ্টা করব একটা এক্সট্রা ক্লাস মাঝে নেওয়া যায় কিনা। সফল হলে অবশ্যই আমরা যারা গ্রুপে আছি, আমরা সবাই মেসেজে বা লগ ইন করলে সবাই সেখানে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই লেটারের ক্ষেত্রে ডেটটা অনেক সময় উপরে দেখি, মাঝে দেখি, এ ব্যাপারে আপনি কিছু ডেটটা বলতেন আমি তো যদি। এই প্রথম ক্লাসেই জিনিসটা বলেছি, প্রথম ক্লাসে বলেছি ডেট থাকবে প্রথম 1, রেফারেন্স 2, টু দা, যাকে লিখবেন অ্যাটেনশন, এখানে টু দ্য ম্যানেজার বা যাকে লিখতেছেন তাকে, যদি কারো অ্যাটেনশন প্রয়োজন হয় সেখানে রাখবেন। দেন সাবজেক্ট, দেন স্যালুটেশন, দেন বডি, এরপরে সিনসিয়ারলি যে কথাটা বলতে হয়, ইওর অ্যাড্রেস, লাস্ট অন ইনক্লোজার। যেখানে যাই থাকুক আপনি আপনার এই ফরম্যাটটা ফলো করবেন। জি, আর কেউ? জি স্যার, ঠিক আছে। তাহলে আজকের মিটিংকে এখানে শেষ করব। জি। জি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই থাকবেন, আশা করি ভালো থাকবেন।